এতগুলো তো শ্মশান ঘাট, আপনি এতগুলো শ্মশান জায়গায় এত চালিত হয়েছেন, তো তার মধ্যে যদি বলেন যে বেস্ট শ্মশান বা যেখানে কিনা সব থেকে বেশি রোমহর্ষক যে এক্সপিরিয়েন্সেস আপনার কোন শ্মশানে হয়েছে? একটা হচ্ছে দুবরাজপুর, আচ্ছা, বক্রেশ্বর থেকে এগিয়ে বক্রেশ্বর, গিয়ে হ্যাঁ। দুবরাজপুর। তখন আমি দুবরাজপুর শ্মশানে, ঘোষ শ্মশান বাস। হঠাৎ এবং কম বয়স, একদিন সন্ধেবেলা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, হঠাৎ দেখছি একটা কাঁদরের পাশে একটা যুবতী কালো মেয়ের লাশ পড়ে রয়েছে। সেই সময় কালো প্রচন্ড শক্তিশালী একজন সাঁওতাল তান্ত্রিক তাকে সব মন্ত্র পড়ছে এবং বিভিন্ন পাখা দিয়ে তাকে ক্রিয়াকলাপ করাচ্ছে। আমি দাঁড়িয়ে গেলাম, হঠাৎ দেখছি তার চোখ পড়লো আমার মধ্যে। সন্ধ্যের আবছায়াময় অন্ধকারে তার চোখ হিংস্র বাঘের মতো আমার দিকে পড়ে বলল, আয় কেনে। আমি মন্ত্রমুগ্ধের মতো পায়ে পায়ে এগিয়ে গেলাম। কোথা থেকে এলি বডেক? আমি বললাম, তারাপীঠ থেকে। ও, মা তারার কৃপা ধন্য হয়েছিস। আয়, তোকে আজ আমি মরা খেলানো শেখাবো। মরা খেলানো শেখাবো? তখন আমি চমকে গেলাম, কারণ আমার যেটুকু দেখেছি বা যেটুকু সাধনার লোকে বলে মরা খেলাবার মতো হয়নি। আমি বললাম, আপনি কি বলছেন? আমি পারবো না। বলে, পারবি না মানে? পারতে তোকে হবেই, তোর আধার আছে। আয়, আগে লাস্টকে একটু জাগাই করে নি, তারপর তুই এই মাগির মুখে বসবি, মরা খেলাবি, তারপর তোকে বীজ মন্ত্র দেবো কালে। সেই বীজ মন্ত্র নিয়ে তুই যা খুশি দুনিয়াতে যা চাইবি তাই পাবি। আমার তো শরীর কি বলবো। তখন উনি করতে 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 প্রদীপ জ্বালালেন, মরার মুখে ছোলা ভাজা দিলেন, মদ দিলেন, কাঁচা মদ, বিভিন্ন রকমের বাঁকার বাতাস দিয়ে করতে 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 এবার সত্যিকারের দেখলাম মরার ওই ওই মহিলাটি, মৃত মহিলাটির হাত দুটো নড়তে আরম্ভ করলো। আমি ওনার পায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে বললাম, না, আমি শিখবো না, আমার শেখার সময় এখনো আসেনি। বললো, মোরা যাচ্ছে, তুই শিখবি লাইরে? আলাম না। বললো, তারা যখন মরা যাচ্ছে তখন তো আমাকে মরা খেলাতেই হবে। তখন উনি করলেন কি, সেই মরা নিজে উলঙ্গ হয়ে গেলেন, সেই যুবতী মেয়েটির বুকের ওপর এলেন এবং অদ্ভুত ধরনের, আমি ভাই যেটা হয় সেটাই বলছি, কামক ক্রিয়া করতে লাগলেন। এবং করতে করতে সেই যুবতী হঠাৎ কামের উন্মাদনায় হোক বা যে কোনো ভাবে হোক জড়িয়ে গলাটিকে চেপে ধরলেন। কিছুক্ষণ বাদে আস্তে আস্তে দুজনেই শান্ত হয়ে গেল, কিছুটিতে হাতটা পড়ে গেল, তার চোখে, দু চোখে, নাকে, মুখে আবার মদ দিলেন, দিয়ে বললেন, দাঁড়া কেনে, আগে লাশটাকে ভাসিয়ে আসি। সেই যে আমি পালালাম ওখান থেকে। আমি পরবর্তী কি ক্রিয়া উনি করেছেন বা কি ভাসিয়েছেন আমি তাও জানি না। আবার একটা ঘটনার কথা মনে পড়ে, সেটা বেনারসে একটা বিখ্যাত শ্মশান আছে, মণিকর্ণিকার ঘাট। তখন মণিকর্ণিকার ঘাটে আমি বেশ কিছুদিন শ্মশান বাসি। তখন আমার চোখে বরাবরই মাফিক অনেক পাওয়ারের চশমা, তখন অনেক মোটা পাওয়ারের চশমা ছিল, -30 হবে। রাতের বেলা বৃষ্টি পড়ছে শ্মশানে, আর লাশও পড়েছিল প্রচুর। যেমন চলছে চলছে চলছে, হঠাৎ কি মনে হলো, যাই, বসে লাভ নেই, একটু মদ বা একটু গাঁজার সন্ধান করি, আমাদের তন্ত্র একটু লাগে। আপনি বলবেন যে এটা সিদ্ধ এই প্রথা, আমি বলবো না। আমার ভিউয়ার্সদেরকে বলবো, মদ, অ্যালকোহল যেগুলো আছে সেগুলো থেকে দূরেই থাকুন, ওটা ভালো জিনিস তো নয়। কিন্তু আমাদের জীবনে এটা লাগে। আমি বলবো ওই শীতের রাতে দুকলকে গাঁজা খেলে একটু শরীরটা ভালো লাগতো, একটু মদ খেলে ভালো লাগতো। যখন এই জগতে এসেছি, এক হাতে মৃত্যু কিনে এসেছি, আর এক হাতে মৃত্যুর ঠিকানা পকেটে গুঁজে এসেছি। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি,
হঠাৎ কি একটা পায়ে বেঁধে শটাং গিয়ে পড়লাম একটা মরার বুকের ওপর। আর যেই পড়েছি, মরাটা চিৎকার করে বললো, सुअर का बच्चा आंखों में देखने नहीं आता है। আরে মরা কথা বলেছে, তার মানে আশপাশে যারা ডোম চিৎকার করে উঠে বলছে, আরে মুর্দাবাদ কি হয়, মুর্দাবাদ কি হয়। এবং ডাক্তার তাকে ভুল সার্টিফিকেট না দেখে মৃত বলে ঘোষণা করে দিয়েছে। আর অপরাধটা হলো আমার, আমি কিসে পা বেঁধে গাছ পড়া হয়ে গিয়ে পড়লাম তার বুকে। আর সেই গালাগাল দিল আমাকে, सुअर का बच्चा आंखों में देखने नहीं आता है। কিন্তু তারা তা মানলো না, ওখানকার লোকেরা মানলো। আমার স্পর্শে ও যখন জীবিত হয়ে উঠেছে, তখন এর থেকে বড় সাধক আর দুনিয়াতে নেই। হয়ে গেল মানে 3 দিনের দিন আমি ওখানে কি করে ছেড়ে চলে যাব তাই ভাবছি। মানুষের প্রচুর ভিড় হয়ে গেল। ভিড় মানে তখন আমি আর আকাশের চাঁদ সমান। তারপরে এমন একটা রাজকীয় ঘটনা ঘটলো, রাজনৈতিক ঘটনা, যে ঘটনাটার কথা আমি বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, তাতে আমি ওইখান থেকে বেরিয়ে চলে এলাম। এরকম শ্মশান মানেই ঘটনা, শ্মশান মানেই জীবন, শ্মশান মানেই মানুষের সঙ্গে মানুষের সংঘাত, আবার শ্মশান মানেই মানুষের ভালোবাসার একটা আকর। শ্মশান কি, সবাই অনেকেরই প্রশ্ন আছে যে শ্মশান ভালো জায়গা নয়। মানুষ অনেকেই বলে এই শ্মশান ভালো জায়গা নয়, ভালো ওখানে যাস না, শ্মশান যে জায়গা ভালো না, এখানে অনেক কিছু। কিন্তু আদতে কি শ্মশান? বলছি কোন শ্মশানে যদি চোরটা, ডাকাতটা, নেশাখোররা, পাতাখোররা, বেআব্রু, বেনিয়ম এইসব না থাকে, তাহলে সেই শ্মশানে ইজ্জত থাকে? শ্মশান থাকতে যত রকম নিয়ম কানুনের বাইরে চোর জোচ্চোর ডাকাত এতে ভর্তি, এইসব না থাকলে শ্মশান মানায়? ডাকাতের সঙ্গে কোনোদিন এনকাউন্টার হয়েছে? অনেকবার হয়েছে এরকম। আমার হাতে এইখানে আমরা কোন এইটা কমলা গঙ্গায় টাঙিয়ে দিয়ে আমার হাতের এটা কেটে দিয়েছিল। বেনারসে এমন একটা ঘটনায়, ওই যে বললাম রাজনৈতিক ঘটনা আমি বলতে চাই না, এমন মারা হয়েছিল আমার এইটা। আমি 1.5 মাস কলকাতা মেডিকেল কলেজে ছিলাম। সেইখান থেকে জীবনে এটা হতেই হবে, এটাও পার্ট অফ দ্য লাইফ। সব যে ভালো হবে তারও কোনো মানে নেই, সব যে খারাপ হবে তারও। কিন্তু মুক্তির আদর্শ, মুক্তির সোপান, মানুষকে ভালোবাসতে চাওয়া যেমন শ্মশান, শ্মশানকে আপনাকে মানসিক দিক থেকে ভালো রাখতে মানে মেনে নিতে হবে। আর একটা কথা আমি বলি, আমি শ্মশানে থাকতাম যে মনের সুখে, তা তো না, অনেক কিছু খুব আমি নিরিবিলি চিন্তা করতে পারতাম। শ্মশান বড় শান্তির জায়গা। এটাই আমি বলতে চাইছি, শ্মশান সত্যি অনেকের প্রশ্ন আছে শ্মশান জায়গাটা কেমন। তা আপনার কাছে শ্মশান শান্তির জায়গা? শান্তির যে ওইভাবে মেনে নিয়েছি। সেই সময় আমার চোখে কোনো মোহ নেই, কোনো মায়া নেই। আমি কাউকে শোক দুঃখের কথা বলতে পারবো না। আমি যেটা বলবো সেটা বলবো হিতোপদেশ। সুতরাং একটা সাধকের চোখে যেমন কালকে কি করবো তার থাকে না। যেমন আমাদের তন্ত্রশাস্ত্রে, তন্ত্র আমার শোকর নয়, আমি যেটা মেনেছিলাম আমার গুরুবিদ্যা দ্বারা। আপনার গুরু অনেক গুরু ছিল। পাখির যেমন কোনো সঞ্চয় থাকে না, কালকে কি খাবে বলে, তাকে বলে পঙ্কিব্রত, পঞ্চীব্রত। মৌনব্রত হচ্ছে একটা সাধক, কথা বলে একটা স্থিরতা আছে, তার যেমন মৌন থাকা যায়, তাকে বলে মৌনব্রত। এইরকম বিভিন্ন ক্ষেত্রে, আবার মায়ার ক্ষেত্রেও দেখেছি। এমন একজন রক্তে ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার, একটি বাচ্চা মেয়েকে নিয়ে। তাদের সঙ্গে আমিও কিছুদিন এদিক ওদিক ঘুরতে আরম্ভ করলাম, কেদার গেলাম, এখানে গেলাম, সেখানে, যেখানে ভারতবর্ষ সাধু সন্তের দেশ, সবাই চেষ্টা করছে যে এমন কোনো মহাপুরুষের স্পর্শে সে মেয়েটি জেগে উঠবে, সে নতুন করে বাঁচবে, বাঁচার আনন্দে দুনিয়াকে সুন্দর করে সাজিয়ে তুলবে। কিন্তু সে বাঁচতে পারল না, তার মৃত্যুটা আমি দেখিনি।
যেদিন সে প্রায় মুমূর্ষু মৃত্যুর দিকে ঢলে পড়বে, তার আগের দিন রাত্রিবেলায় আমি সেই মুখটা দেখে পথে বেরিয়ে আপনি গেছি। কি ইঙ্গিত পেয়েছিলেন? হ্যাঁ, ইঙ্গিত পেয়েছি। সেটা সবাই পেতে পারে। না, তাও আমরা সবাই যেটা চিন্তা করি সেটা তো আপনাদের চিন্তাধারা সেরকম হয় না, না? অনেকটা এক ভাই, সবাই বলে এই রক্তবস্ত্র। আচ্ছা, রক্ত বস্ত্র নিয়ে কথা বলি। অনেক প্রত্যেকটা সবকিছুর ডেকোরাম আছে, সবকিছু। আমি যদি স্কুলে যাই, বাচ্চাকে আমি স্কুলে পাঠাবো, স্কুল ড্রেস পরে ইউনিফর্ম পরে পাঠাবো। তো তান্ত্রিকদের ইউনিফর্ম কি শুধু রক্ত বস্ত্র? না, এক এক শ্রেণীর তান্ত্রিকদের রক্তবস্ত্রই বলে। রক্তবস্ত্র পরার মূল উদ্দেশ্যটা বলি, এটা কি লালই শুধু হবে? হ্যাঁ, লাল কালো হতে পারে, কালো হতে পারে, বৈদিক হতে পারে, বৈদিক হতে পারে, বিভিন্ন সম্প্রদায় অনুযায়ী। সম্প্রদায় অনুযায়ী অঘোর, ডিফারেন্সিয়েট যারা করে। অঘোর, আচ্ছা তারা বেশি সময় কালো পরে। আচ্ছা, অবধূত দক্ষীয় যারা, হুম। তারা রক্তবস্ত্র পরে, কালো পরে। কালো। আমারটা বলি, হুম। আমার এই রক্তবস্ত্র গায়ে থাকলে ট্রেনে টিকিট নিত না, আচ্ছা, খাবারের দোকানে খাবার চাইলে খাবার পেয়ে যেতাম, মানুষের একটা সম্ভ্রম তৈরি হতো। সেই সম্ভ্রমটা বজায় রাখবার জন্য রক্তবস্ত্র। আর আমি রোজ জামা কাপড় কাচবো কোথায়, জল কই? আর এর থেকে বড় ইজিয়েস্ট ইউনিফর্ম তো আর নেই, সেই জন্য এইভাবে চলতাম। আচ্ছা, একটু ক্যামেরা যদি ক্লোজ করা যায়, দেখা যায় এখানে আপনি বাঘ নখ মনে হচ্ছে। এটার কি কোনো সিগনিফিকেন্স এই আছে? বাঘনখ আর এই গোমেদটা আচ্ছা আমার মা আমাকে পরিয়ে দিয়েছিল। আচ্ছা, জানেন না কেন কি করেছিল না, বা কিছু? না, কোনো ব্যাপার না। না। তাহলে আর এর উত্তরাধিকারীও, আচ্ছা, যদি আমি বেঁচে থাকি, আচ্ছা, আমার ভাগ্নির মেয়ে আচ্ছা। এক পিস, আর আমার ভাগ্নের ছেলে হোক, ভাগ্নি মেয়ে হয়ে গেছে হুম। সেই জন্য তাকে কনফার্ম, হুম। আর একজন ভাগ্নের যে সন্তান আমি তাকে দিয়ে দেবো। তার সঙ্গে আবার কিন্তু কেউ তান্ত্রিক টান্ত্রিক জড়িয়ে ফেলবেন না, না, তারা নিশ্চয়ই কিন্তু না, জানেই না না, না, কি না, জিনিস। না, 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 সেটা একদমই না। আমরা বলেছি না, আমরা পার্সোনাল লাইফ নিয়ে কারোর কিছু বলবো না। আজকে আমাদের সঙ্গে শুভ্রসাচী সেনগুপ্ত রয়েছেন। আরেকটু বলবো, আমরা নিশ্চয়ই বলবো, এখনই তো আমরা শেষ করে ফেলবো না, সবকিছু এভাবে শেষ করা যায় না। সেটা হচ্ছে গিয়ে তান্ত্রিক শুভ্রসাচী সেনগুপ্ত আর লেখক শুভ্রসাচী সেনগুপ্ত, তার মধ্যে অন্তরটা কোথায়? অনেক লিখেছেন তিনি, অনেক লিখেছেন। অঘোরনথের তন্ত্র কথা আনন্দ পাবলিশার্সে এখন মনে হয় 7th এডিশন চলছে, আপনার মনে হয়? কি জানি বলতে পারছি, হ্যাঁ। তবে তো আমি হটকেকের মতো সেল হয়েছে, মানুষ প্রচুর পড়েছে, মানুষ প্রচুর ভালোবেসেছে, ছোটদের জন্য অনেক লিখেছে। তার মধ্যে বাদশা নামের একটি বই খুবই উল্লেখযোগ্য। তো আমি যে কটা বই লিখেছি, প্রত্যেক কটা বই থেকে প্রচুর প্রশংসা আমি পেয়েছি, অনেক জায়গা থেকে অনেক ভালোবাসা, অনেক পুরস্কারও আমি পেয়েছি। মেন জিনিসটা হলো বই লেখা আর তন্ত্র সাধনা কিন্তু এক জিনিস নয়, একদমই নয়। তন্ত্র সাধনা হচ্ছে আমার সাধনার জায়গা। তো আবার বলছি, আমি তন্ত্র শিখতে যাইনি, কিন্তু মিশতে মিশতে একটা সাধনার জগতে চলে গেছি। আর সেই জিনিসই যদি আমি আমার বইতে 5% সত্যি লিখি, আগুন জ্বলে যাবে, আগুন জ্বলে যাবে। পুরো একটা সম্প্রদায়ের মধ্যে 5% সত্যি লিখি, সাধারণ মানুষ আমাকে মেরে ফেলবে, মানুষ বাঁচবে না। এরকম একটা ঘটেছে অঘোরনাথের তন্ত্র কথা একটা এপিসোড পরে, একটি মেয়ে বলবো না, একটি অল্প বয়সী শিক্ষিকা, তাকে মানসিক চিকিৎসা দিতে হয়েছিল। আমি তার বাড়িতে গেছিলাম, শুনে গিয়ে বলছিলাম, তুমি কোন জায়গাটা ভয় পেয়েছো? তো বলছে, আমি ভয় পাইনি, আমি আপনার ওই লেখাটা নিতে পারছি না, নিতে পারছি না, ফেলে দাও। তোমায় পড়তে কে বলেছে? পড়বে না। হ্যাঁ, কিন্তু যখন তুমি দেখছো তোমার নার্ভ নিতে পারছি না, ছেড়ে দেবে। আর যখন দেখবা অনেকে তো নিয়েছে, অনেকে তো বলেছে, ভালো বলেছে, অনেক প্রচুর পাঠক, প্রচুর পাঠক। সুতরাং আমি এই কথাই বলবো, এর জন্য আমাকে যেন দোষ কেউ না দেয়। নিশ্চয়ই না। আপনি আপনার একটা অভিজ্ঞতা আপনি শেয়ার করেছেন, সেখানে কাউকে দোষ দেওয়া তো যায় না। না, আমরা যার এক্সপিরিয়েন্স মেইনলি জানতে চাই। এত এক্সপিরিয়েন্স আমরা শুনলাম, ভিউয়ার্স নিশ্চয়ই কমেন্ট করবেন, আপনাদের থেকে আমরা কমেন্ট চাই। আরো বিভিন্ন রকমের টপিক নিয়ে আমরা আসবো। সবাই ভালো থাকবেন, যদি ভালো লাগে আপনাদের আবার বলবেন, নিশ্চয়ই আমি আবার সাথীকে সঙ্গে আসবো। নিশ্চয়ই, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, নমস্কার।